বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আবারও কি ক্ষমতায় আসতে যাচ্ছে মোদী সরকার? ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। একসময় পরম বন্ধু ইসরায়েলের ওপর হামলার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত পশ্চিমাদের। এদিকে সংযুক্ত আরব আমিরাতে নজিরবিহীন বন্যার পেছনে কৃত্রিম বৃষ্টি দায়ী নয় বলে দাবি আবহাওয়া বিভাগের। জানাবো এই সব খবর, তবে শুরুতেই আজকে শিরোনাম। ভারতে লোকসভা নির্বাচন শুরু কাল। জরিপ বলছে প্রথম ধাপেই বাজিমাত করবে বিজেপি। ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাজ্যের। সংযুক্ত আরব আমিরাতে বন্যার কারণ কৃত্রিম বৃষ্টি নয় দাবি দেশটির আবহাওয়া বিভাগের। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। লোকসভা নির্বাচনের ভোট শুরুর অপেক্ষায় ভারত। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টায়। একাধিক জরিপের তথ্য বলছে যে প্রথম দফার 102টি আসনের মধ্যে 65 থেকে 70টি আসন পেয়ে বাজিমাত করতে পারে বিজেপি। শুভজিৎ পুততুণ্ডের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের লোকসভা নির্বাচন। সে লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 7 ধাপের প্রথম দফায় ভোট হবে 17 রাজ্য এবং 4 কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের 60 এবং সিকিমের 32টি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে এ দফায়। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম এবং ভোটকর্মীরা। তেমন কোনো কিছু আতঙ্ক নেই আপাতত, সব আশা করি সব ভালোই হবে। এসছি এখন কাজকর্মের মালপত্র নিয়ে যেতে হবে বুথে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে তৎপর বলে দাবি দেশটির নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর সাথে কাজ করছে কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও ড্রোন স্পেশালিস্ট টিম। ভোটারদের কেন্দ্রে আনতে নানা মাধ্যমে চলছে প্রচারণা। अपने एक वोट की इस ताकत को कभी कम मत आंकना। একটি ভোটের অনেক শক্তি। আপনার মূল্যবান একটি ভোট প্রার্থীর হার জিত নির্ধারণ করে দিতে পারে। তাই সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিন। चुनाव का पर्व देश का गर्व कहा है। পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3 আসন কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবারে লোকসভায় পশ্চিমবঙ্গে ভোট দেবেন 7,69,00,000 ভোটার, যা নির্বিঘ্ন করতে রাজ্যে মোতায়েন করা হয়েছে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবে রাজ্যের 11,000 পুলিশ সদস্যও। পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়ে থানায় পুলিশের ওপর চড়াওয়ের অভিযোগ উঠেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। শেষ দিনের প্রচারণায় রামনবমীর মিছিলে বিস্ফোরণের ঘটনায় এখনও থমথমে মুর্শিদাবাদ। ঘটনায় একে অপরকে দোষারোপ করছে বিজেপি, তৃণমূল। ভোটের ঠিক আগ মুহূর্তে এক্সে কংগ্রেস নেতাদের আবেগঘন বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। প্রত্যেক কর্মীকে অন্তত 25টি বাড়ি থেকে কংগ্রেসে ভোট নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন কেন্দ্রিক একাধিক জরিপ বলছে প্রথম দফার 102টি আসনের 65 থেকে 70টি আসনে জয় পেতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গের 3 আসনও যেতে পারে গেরুয়া শিবিরের দখলে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা তার কাছ থেকে জেনে নেব শেষ মুহূর্তের প্রস্তুতির খবর। শুভজিৎ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জানাবেন যে কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি, যেহেতু রাত পেরোলেই লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়ে যাবে সকাল 7টা থেকে। শেষ মুহূর্তে সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবং মানুষ কতটা আগ্রহী আসলে এই ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া বিষয়ে? দেখুন, ভোট কেন্দ্রে দুপুরের পর থেকেই কিন্তু যারা ভোট কর্মী তারা পৌঁছে গিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের যে 21টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য, প্রত্যেকটি জায়গায় 102টি কেন্দ্রে ভোট হতে চলেছে। এবং আপনি যদি দেখেন, প্রায় 1,81,000 ভোট কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে তৈরি হয়েছে 1,81,000 বুথ। প্রতিটি বুথ ভোটারদের জন্য রেডি। 18 লক্ষ ভোট কর্মী
প্রত্যেকে এই মুহূর্তে রেডি। তারা শুধু সকালের অপেক্ষায়, সকাল হবে ভোর 7টা থেকে কিন্তু ভোট শুরু, এবং তারও আগে 1 ঘন্টা আগে থেকে যারা নির্বাচনী এজেন্ট তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবে, এবং নির্বাচনী এজেন্টরা তারা যে ইভিএম মেশিন, ব্যালট মেশিন যেখানে ভোট হবে, যে ব্যালট আইডিতে ভোট হবে, এবং যে ইভিটিএম মেশিন আছে সবকটা মেশিন কিন্তু তারা চেক করা শুরু করবে। তারা মক পোলিং করবে, অর্থাৎ তারা কিছু ড্যামি ভোট দিয়ে দেখবে মেশিনগুলো ঠিকঠাক চলছে কিনা, এবং তারপরে কিন্তু যে ভোটদানের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে, এবং তারপরে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত যে ভোটারদের ভোটদান সেটা কিন্তু চলবে। শান্তা, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এশিয়ান হাইওয়ে। এই এশিয়ান হাইওয়ে ধরেই বাংলাদেশের সাথে কিন্তু নেপাল এবং ভুটান যে দেশগুলো, সেই দেশগুলো পশ্চিমবঙ্গের উপর দিয়ে ট্রেড করে, এবং এই জাতীয় সড়কের মতো, এই আন্তর্জাতিক সড়কের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কিন্তু নির্বাচন। কেন? কারণ এই নির্বাচনের উপরে কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করছে, যেরকম ভারতের ভাগ্য, সেরকম কিন্তু প্রতিবেশী দেশগুলোর যে ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেগুলো কিন্তু নির্ণয় করছে কিন্তু এই ভোটের উপরে। কারণ এই এলাকা, জলপাইগুড়ি এলাকা, সেখানে তিস্তা নদী যেরকম রয়েছে, তিস্তার যেরকম ভোটের গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, এই প্রথম দফার ভোটে বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে নির্বাচনের দিকে। আগামীকাল নির্বাচন এবং 4 তারিখে তার ফল গণনা, মানুষ কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে, এবং আগামীকাল সারাদিন দর্শকদের আমরা দেখাবো যে কিভাবে এখানে ভোট চলছে বা ভোটের পরিস্থিতি কি আছে। শান্তা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুততুণ্ড লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকবেন। স্বাগত আরো একবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছে শান্তা শার্লিন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গেল সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশ দুটি। ইউএভি ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত 16 ব্যক্তি এবং 2 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এই ড্রোন ব্যবহার করেই 13 এপ্রিল ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রাসেলসে বৈঠকের পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও, যদিও নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরান ইসরায়েল বন্ধু থেকে চরম শত্রু, দুটি দেশের মধ্যে একসময় বইত সুসম্পর্কের সুবাতাস। দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে যেই ইসরায়েলকে সমর্থন দিয়েছিল তেহরান, কয়েক দশক বাদে তারা সেই ইসরায়েলকেই ডাকছে ছোট শয়তান নামে। সম্পর্কের আমূলের এই পরিবর্তনের গল্প জানাচ্ছেন আশ্বাস চৌধুরী। ইরান ও ইসরায়েলে চলমান উত্তেজনা যুদ্ধে রূপ নেবে কিনা সে উত্তর দেবে সময়। তবে হামলার পর দুই মুল্লুকের মধ্যে সম্পর্কের উত্তাপ যে আরও বাড়বে তা প্রায় পরিষ্কার। তবে আজীবন সাপে নেউলে সম্পর্ক ছিল না তেহরান ও তেল আবিবের। একসময় তারা ছিল একে অপরের পরম বন্ধু। 1925 সালে পল্লবী বা শাহদের শাসনামলে দুদেশের মধ্যে ছিল না কোনো তিক্ততা। 1948 সালে নিজেদের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় ইসরায়েল। পরের বছর প্রথম মুসলিম দেশ হিসেবে স্বঘোষিত রাষ্ট্রটিকে সমর্থন দেয় তুরস্ক। তার পরের বছর 1950 সালে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরানের সমর্থন পায় তেল আবিব। মূলত ফিলিস্তিনে থাকা 2000 ইরানি নাগরিকদের সম্পদ রক্ষা করতেই এ পদক্ষেপ নেয় তৎকালীন শাহ সরকার। দ্রুত দুদেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর হয়। 1957 সালে ইরানের গোয়েন্দা সংস্থা সাভাকের প্রতিষ্ঠাকালে সহায়তা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। 1970 সালে ইরানে দূতাবাস খোলে ইসরায়েল। তেহরান থেকেও তেল আবিবে পাঠানো হয় রাষ্ট্রদূত। সে সময় ইসরায়েলের সবচেয়ে বেশি তেল যোগান দেয়া দেশ ছিল ইরান। দুই অঞ্চলের মধ্যে একটি পাইপলাইনও স্থাপন করা হয়। তবে রাষ্ট্র মানে শুধু সরকার নয়, রাষ্ট্রের নাগরিক। ইরানের জনগণের সিংহভাগ ছিল ইসরায়েলের বিরুদ্ধে। এমনকি শাহ সরকারের বিরোধী বামপন্থী ও ইসলামিক সংগঠনগুলোও ছিল এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে যখন শাহ সরকারের পতন হয়, তখন দ্রুত বদলায় সম্পর্কের চিত্র। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা নিয়েই বলেন, যুক্তরাষ্ট্র যদি বড় শয়তান হয়, তবে ইসরায়েল হলো ছোট শয়তান। সে সময় ইসরায়েলের সাথে ছিন্ন হয় কূটনৈতিক সম্পর্ক। ইরানিদের ইসরায়েল সফরও নিষিদ্ধ করেন খোমেনি। রাতারাতি ইসরায়েলি দূতাবাস বদলে ফিলিস্তিনি দূতাবাস স্থাপন করে ইরান। রমজানের শেষ শুক্রবারে ফিলিস্তিনিদের সমর্থনে চালু করা হয় কুদস দিবস।
পরবর্তীতে দূরপাল্লার মিসাইল তৈরি এবং পরমাণু প্রকল্প গ্রহণ করে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে হেজবুল্লাহ প্রতিষ্ঠাতেও নেপথ্য নায়ক ছিল দেশটি। সিরিয়াতেও গড়ে ওঠে ইরান সমর্থিত নানা বাহিনী। ৯০-এর দশকে হামাস ও ইসলামিক জিহাদকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় তেহরান। এতে তলানিতে ঠেকে ইরান ইসরায়েল সম্পর্ক। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যে কোনো সময় হতে পারে হামলা, এমন শঙ্কা নিয়ে এই দিন পার করছেন ইরানের নাগরিক আর প্রশাসনিক কর্মকর্তারা। ইসরায়েলের আসন্ন সেই হামলা থেকে নিজেকে রক্ষা করতে কতটা সক্ষম তেহরান, তা নিয়ে চলছে বিশ্লেষণ। ইরানের হামলার শিকার হয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের সক্ষমতার বিচারে প্রতিক্রিয়ার ধ্বংসাত্মক পথে যুক্তরাষ্ট্রকে ছাড়া হাঁটবে না ইসরায়েল। সামরিক কিছু ফ্রন্টে তেল আবিব এগিয়ে থাকলেও নিজেদের তৈরি ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে এগিয়ে তেহরান। ৬০ টন বিস্ফোরক ছুড়লেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার কাছে সেদিন পাত্তা পায়নি ইরান। ৪ থেকে ৭০ কিলোমিটার দূরে থাকা ড্রোন ও রকেট ধ্বংসে কাজ করেছে আয়রন ডোম। স্বল্প পাল্লার ব্যালিস্টিক আর ক্রুজকে থামিয়ে দিয়েছে ডেভিড স্লিং নামের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তেল আবিবের দম্ভ অ্যারো সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা হামলা হলে তা প্রতিরোধে সক্ষম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আর উন্নত এই প্রযুক্তি মস্কো তেহরানকে দিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তাদের। তবে তার কতগুলো কার্যকর করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা। বলা হচ্ছে উন্নত প্রযুক্তির রুশ Su-35 যুদ্ধ বিমানও দিয়েছে রাশিয়া। এছাড়াও ইরানের কাছে আছে স্থানীয়ভাবে তৈরি হওয়া রাভার 373 আর সায়াদ 4V'র মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে নিয়মিত আর রিজার্ভ সৈন্য দুই দিক থেকেই এগিয়ে ইরান। রকেট, আর্টিলারি, ট্যাঙ্ক, সাজোয়াজানের দিক থেকে তেহরান এগিয়ে থাকলেও অর্ধশত যুদ্ধবিমান নিয়ে এগিয়ে ইসরায়েল। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ ৯ দেশের তালিকায় ইসরায়েলের নাম থাকলেও নেই ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দাবি নিজেদের ইউরেনিয়াম দিয়ে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তেহরান। গোয়েন্দা তৎপরতায় এগিয়ে রাখা হয় ইসরায়েলকে। অতীতে গুপ্তচরদের কাজে লাগিয়ে নিজ ভূখণ্ডেই ইরানের কর্মকর্তাদের হত্যার অভিযোগ আছে আইডিএফের বিরুদ্ধে। রাশিয়া আর ইরানের গোপন মেইল হ্যাকের দায়ও দেয়া হয় তেল আবিবের ওপর। সে তুলনায় গোয়েন্দা কর্মকাণ্ড কাজে লাগিয়ে তেল আবিবকে বড় কোনো চাপে ফেলতে পারেনি তেহরান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে আরও একটা বিরতি, ফিরে আসছে একটু পরেই, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। কৃত্রিম বৃষ্টি ঝরাতে নিয়মিত ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহে নজিরবিহীন বন্যার পর এই পদ্ধতিকেই দায়ী করছে মানুষ। তবে এই পদ্ধতিতে বন্যার মতো অবস্থা তৈরি সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সূর্যের প্রখর তাপে সমুদ্র, নদ নদী বা জলাধারের পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, যা বাতাসে ভেসে থাকা ধূলিকণার সাথে মিশে জমাটবদ্ধ হয়ে পরিণত হয় মেঘে। বৃষ্টির মূল মন্ত্র হচ্ছে মেঘের এই ঘনীভবন, যা প্রাকৃতিকভাবে ঘটে থাকে। তবে কৃত্রিম উপায়েও তৈরি করা যায় মেঘ বৃষ্টি, যাকে বলে ক্লাউড সিডিং। ১৯৯০ সাল থেকে এই প্রক্রিয়াতে বৃষ্টিপাত ঘটানোর কার্যক্রম শুরু করে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি প্রচণ্ড বজ্রপাত, ভারী বর্ষণে ডুবে যায় আরব আমিরাতের বেশ কয়েকটি শহর। বলা হচ্ছে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১৬ তারিখ ২৫০ মিলিমিটার। কেন এত বৃষ্টিপাত মরুর দেশে? একদল গবেষকের দাবি, বিরল এই ঘটনার জন্য দায়ী কৃত্রিম বৃষ্টিপাত অথবা ক্লাউড সিডিং। ঘনীভবন প্রক্রিয়াকে বেগবান করে বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে আকাশে রাসায়নিক পদার্থ ছড়িয়ে দিলে তা মেঘগুলোকে দ্রুত ঘনীভূত হতে সহায়তা করে, যাতে কৃত্রিম উপায়ে ঘটে বৃষ্টিপাত।
তবে এই দাবি উড়িয়ে দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডাক্তার হাবিব আহমেদের দাবি, আমিরাতের ভারী বর্ষণের জন্য ক্লাউড সিডিং দায়ী নয়। বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলারও অনুরোধ করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। বিভিন্ন দেশের আবহাওয়াবিদরাও বলছেন, ক্লাউড সিডিং ভারী বর্ষণের জন্য দায়ী নয়। কৃত্রিম উপায়ে ভারী বর্ষণ তৈরি করা সম্ভব নয়। শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, ভারী বর্ষণ হয়েছে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন আরব দেশে। নসিন নাওয়ার, চ্যানেল 24। খেলার খবর। 2024 বিশ্ব অলিম্পিকের জন্য নতুন রূপে সাজতে শুরু করেছে ঐতিহ্যবাহী শহর প্যারিস। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ার। মেগা আসর সামনে রেখে সংস্কার চলছে নটরডেম ক্যাথেড্রালের। বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্দো ইভেন্ট। অলিম্পিককে সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।